2024 সালের মধ্যে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে এই পূর্বাভাস মিলেছে জাতিসংঘের বাণিজ্য উন্নয়ন বিষয়ক সংস্থা আংটাটের পক্ষ থেকে। আংটাটের এই প্রতিবেদন ধরে কথা বলেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি এবং তারা বলছে উন্নয়নের এই গতিতে সংখ্যা যাই হোক না কেন মাথাপিছু আয় মানব সম্পদ উন্নয়নের সূচক বড় চ্যালেঞ্জ হচ্ছে উন্নয়নের সংখ্যার পাশাপাশি গুণগত মান নিশ্চিত করা। আমাদের সাথে আলোচনায় যুক্ত হচ্ছেন সিপিডির অতিরিক্ত গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আলোচনার টেবিলে আছেন শ্যামল দত্ত, আছেন অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, আসলে চ্যালেঞ্জের জায়গাগুলো কি, কোন কোন বিষয়ে সতর্ক হলে পরে এই লক্ষ্যমাত্রা চূড়ান্তভাবে অর্জন করা সম্ভব হবে? আমি প্রথমে আপনাকে একটু তথ্যগত জায়গায় একটু সংশোধন করতে চাই। বাংলাদেশ আসলে নিম্ন মধ্যম দেশে উন্নীত হয়ে গেছে 2016 অর্থ বছরে। সুতরাং মধ্যমায়ের দেশে উত্তীর্ণ হবার এই মুহূর্তে কিছু নেই। যেটি রয়েছে সেটি হলো সর্বোন্নত দেশের কাতার থেকে বেরিয়ে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হবে এবং সেটি হওয়ার ক্ষেত্রে 2024 সালে সেটি হবার কথা রয়েছে। এখন পর্যন্ত বাংলাদেশের জন্য যে সমস্ত অত্যাবশ্যকীয় শর্তগুলো রয়েছে সেগুলো যে গতিতে এগুচ্ছে তাতে ধারণা করা হচ্ছে যে 2018 সালে যখন ইউএনের প্রতিনিধিবৃন্দ আবার পুনর্বিবেচনায় বসবে তখন বাংলাদেশের ন্যূনতম শর্তগুলো হয়তো পূরণ হয়ে যাবে, যেটি আপনিও বলছেন যে অর্থনৈতিক ভঙ্গুরতা সূচক, মানব উন্নয়ন সূচক এবং মাথাপিছু আয়, এই সবগুলোই হয়তো বাংলাদেশ তখন টাচ করতে পারবে। কিন্তু নিয়ম হচ্ছে যে এই পরিস্থিতিটি যাতে আরো কিছুদিন অব্যাহত থাকে বা বাংলাদেশ এই পরিস্থিতি ধরে রাখতে পারে কিনা সেটি পর্যবেক্ষণ করা, সেটি করা হয় আরো প্রায় 6 বছর, আরো রিভিউ 3 বছর পর হয়, সেটি ধরে রাখা পর্যন্ত। ফলে সেই হিসেবে 2024 সালের এই লক্ষ্যমাত্রাটি রয়েছে, বাংলাদেশ লাগাত হয়তো বেরিয়ে যাবে। তবে যেটি সাধারণত অন্যান্য দেশগুলোর ক্ষেত্রে দেখা গেছে বা বাংলাদেশের জন্য যেটি হতে পারে, হয়তো বাংলাদেশ এই লক্ষ্যমাত্রায় পৌঁছতে পারবে, কিন্তু ধরে রাখার ব্যাপার বা এইটিকে অব্যাহত রাখার ক্ষেত্রে বিভিন্ন রকমের নতুন নতুন বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। একটি বড় চ্যালেঞ্জ হচ্ছে এই যে যখন স্বল্পোন্নত দেশগুলো উন্নয়নশীল দেশের কাতারে ঢোকে তখন স্বল্পোন্নত দেশ হিসেবে যে সমস্ত সুযোগ সুবিধাগুলো পায় সেগুলো অনেক ক্ষেত্রে সীমিত হয়ে যায় অথবা বন্ধ হয়ে যায়। এই ক্ষেত্রে অনেক স্বল্পোন্নত দেশই এই নতুন প্রেক্ষাপটে কোপ আপ করতে সময় নেয় বা তাদের অসুবিধা হয়। সুতরাং সেইটির জন্য বাংলাদেশের প্রস্তুতির দরকার হয়েছে এবং বলা হয়ে থাকে এটির জন্য সবচেয়ে বড় প্রস্তুতি সেটি হলো বাংলাদেশের যে সমস্ত খাতে বাংলাদেশের দক্ষতা বা বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের প্রতিযোগিতা সক্ষমতা রয়েছে সেই জায়গাগুলোতে পর্যাপ্ত উৎপাদনশীলতা বৃদ্ধি, দক্ষতা বৃদ্ধি এবং সামগ্রিকভাবে যেটি বলা হয় যে অর্থনীতির এক ধরনের কাঠামোগত পরিবর্তন, যাতে কৃষি খাত থেকে বাংলাদেশ ধীরে ধীরে শিল্প খাতে উত্তরণ ঘটতে পারে এবং সেটি যেন একটি একমুখী বা একটি খাত কেন্দ্রিক না হয়ে বিভিন্ন খাতে যেন তার বিস্তৃতি ঘটে। এবং এই পরিস্থিতিটি যেন আমরা অর্থনীতির এই জটিল বিশ্লেষণটা যদি আমাদের জন্য একটু সহজ করে বুঝতে চাই, এই মুহূর্তে বাংলাদেশের যে গতিপথ, যদি আমরা উদাহরণ হিসেবে পদ্মা সেতুকেই ধরি, আজকের আলোচনা সভায় আপনারা বলেছেন শিল্পায়নের কথা, কৃষি থেকে বেরিয়ে আসার কথা, গার্মেন্টস এর মতো অন্যান্য শিল্প কারখানা গড়ে তোলার উপর গুরুত্ব দিয়েছেন। পদ্মা সেতুর মতো প্রকল্পগুলো দেখে আমরা কি আশাবাদী হতে পারি যে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বের হয়ে আসার যে সংকট সেটি বাংলাদেশ হচ্ছে মোকাবেলা করতে সক্ষম হবে, নিজের অবস্থান ধরে রাখতে পারবে? পদ্মা সেতুটি এমন একটি প্রকল্প যেটি বাংলাদেশের সক্ষমতার বিভিন্ন দিকের ইঙ্গিত দেয়। এটি একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে যে ধরনের সীমাবদ্ধতার মধ্যে বাংলাদেশ উত্তর দক্ষিণ ডিভাইডের কথা বলা হয় সেটিকে যেমন কাছে নিয়ে এসছে, এটিকে পূরণ করছে। অন্যদিকে নিজস্ব অর্থে বৈদেশিক মুদ্রা ব্যবহার করে প্রকল্প বাস্তবায়ন সেটিকে ইঙ্গিত করছে, যেটাতে বৈদেশিক সাহায্য ক্রমশ কম হলেও এ ধরনের সক্ষমতা অর্জন করছে, এরকম একটি ইঙ্গিত দেয়। এটি অবশ্যই বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির যে দক্ষতা বা স্থিতিশীলতা সেটিকে ইঙ্গিত করে এবং বলা হয়ে থাকে যে দেশগুলো এখন পর্যন্ত উত্তরণ ঘটিয়েছে স্বল্পোন্নত দেশ থেকে, তাদের ক্ষেত্রে একটি বড় শর্ত
এই সামষ্টিক স্থিতিশীলতার জায়গায়, এবং বাংলাদেশ সাম্প্রতিক সময়ে এবং এখনো এলডিসি গুলোর ভিতরে তার যে অবস্থান, তাতে সামষ্টিক স্থিতিশীলতার যে সূচকগুলো তার প্রায় প্রতিটিতে বাংলাদেশের অবস্থান উপরের পর্যায়ে রয়েছে। আপনি যদিও অর্থনৈতিক স্থিতিশীলতার কথাই তুলেছেন, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, আমরা নির্বাচন কমিশন নিয়ে কথা বলছি। বিএনপি যাচ্ছে রাষ্ট্রপতির সাথে দেখা করতে, 2018 শেষ দিকেই নির্বাচন হবে বলে আভাস মিলেছে। নির্বাচন, রাজনীতি এগুলোর সাথে বাংলাদেশে অস্থিতিশীলতা শব্দটা খুব যুক্ত, জ্বালাও পোড়া অনেকাংশে যুক্ত। ফলে এই যে উন্নয়নের সূচকের ঊর্ধ্বগতি, তাতে নতুন কোন শঙ্কা দেখেন কিনা? যে রাজনীতির ধারা চলছে তাতে আগের মতো অস্থিতিশীলতা দেখা দেবে বলে মনে হয় না। যদি দেখা দেয় তাহলে তা আরো অনেক সময় লাগবে, এবং দেখা দিলে সেটা অনেকটা বিস্ফোরণের মতো হবে, যেমন 69-এর গণ অভ্যুত্থান ইত্যাদি হয়েছিল। এখানে 10 বছর ভালোই গেছে বাইরে থেকে দেখলে, কিন্তু ভেতরে ভেতরে ক্ষোভ জমা হয়েছিল 69-এর গণ অভ্যুত্থানে, সবকিছু উলটপালট হয়ে গেছে। এখনো বাইরে থেকে দেখলে সবকিছু খুব ভালো চলছে, কিন্তু সমাজের ভেতরে নানা রকম অবক্ষয় চলছে। দুর্বলের উপরে প্রবলের যে নিপীড়ন, এটা খুব বেশি সমাজের স্তরে স্তরে। আমরা নারী নির্যাতনের কথা বলছি, তো নারী নির্যাতন ছাড়াও আরো নানা ধরনের আছে। সরকারি অফিসে, বিশ্ববিদ্যালয়গুলোতে, বিভিন্ন জায়গায় যদি ভেতর থেকে দেখা যায় তাহলে দেখা যাবে যে অন্যায় অবিচারগুলো, জুলুম জবরদস্তি আগের চেয়ে বেড়েছে। কিন্তু আগে দুই পক্ষ থাকার ফলে পক্ষ প্রতিপক্ষ একটা প্রতিবাদ মিডিয়াতেও আসতো, সকলে বুঝতে পারত। কিন্তু এখন ব্যাপারটা একপাক্ষিক হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে কোনো প্রতিবাদ নাই, আজকে সেক্রেটারিয়েটে কোনো প্রতিবাদ নাই, হাইকোর্ট সুপ্রিম কোর্টের লয়ারদের মধ্যে একটু ঠেলাঠেলি ধাক্কাধাক্কি আছে। কিন্তু হরতাল, প্রতিবাদবিহীন অবস্থা, এটি তো দিন শেষে অর্থনৈতিক সমৃদ্ধি যুক্ত করছে আমাদের সাথে। সেটা বলা হচ্ছে বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল এবং ওই ধাঁচে অর্থনীতিবিদেরা তারাও বলছেন যে রাজনৈতিক উন্নতি এবং অর্থনৈতিক উন্নতি একসঙ্গে যায় না। রাজনৈতিক উন্নতি স্থগিত রেখে অর্থনৈতিক উন্নতি করতে হবে, এটা একটা ধারণা বটে, এবং এই ধারণা কতখানি গ্রহণযোগ্য সেটা দেখার জন্য একই সাথে যদি আমরা এই আলোচনাটাও তুলি, বর্তমান সরকারের ক্ষেত্রে একটা কথা বলি, আমরা যেমন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস বলে কতগুলো লক্ষ্য নির্ধারিত হয়েছে, একটা নির্দিষ্ট সময় এগুলো অর্জন করার জন্য আমাদের উপরে আসছে। এই গোলসগুলি নির্ধারণে আমাদের সরকারের, আমাদের জাতির কোনো ভূমিকাই ছিল না। এগুলো বাইরে থেকে আসছে, আমাদের সরকার বিদেশি টাকা পাওয়া যাবে এরকম ধারণা থেকে নিয়েছে। যতই এগুলো পরীক্ষা করে দেখা যাবে এগুলো উপর থেকে চাপিয়ে দেওয়া। এরকম বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থ তহবিল এবং আরো নানান ফিনান্সিং এজেন্সি নানাভাবে দুর্বল রাষ্ট্রগুলোর উপরে নানা কিছু চাপিয়ে দেয়, এবং সেই জায়গাতেই তারা এলডিসি, তারপরে ডেভেলপিং কান্ট্রি, আরো কতগুলো ভাগে বিভক্ত করে। এই বিভাগগুলো তো আমাদের দেশ থেকে কিংবা কোন দুর্বল রাষ্ট্র থেকে তৈরি না, এগুলো পাশ্চাত্য প্রবল রাষ্ট্রগুলোকে নির্ধারণ করা ছকের তারা ফেলেছে। কিন্তু বাংলাদেশ যদি আমরা দেখি, আপনি যে বললেন নির্বাচন, রাজনৈতিক উন্নয়ন এবং অর্থনৈতিক উন্নয়ন, বাংলাদেশ একই সাথে বিহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার বড় সাহস দেখিয়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, ফলে হচ্ছে এটি আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিক উন্নয়নের মানদণ্ডে কোনো বাড়তি সুবিধা পেতে পারি কিনা? অবশ্যই বাড়তি সুবিধা আমরা পাচ্ছি। আমাদের কনস্ট্যান্ট ডেভেলপমেন্ট গুলো আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত হচ্ছে। আমাদের বিভিন্ন সূচকে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইতিবাচক অনেক অগ্রগতি হয়েছে। আমাদের কনস্ট্যান্ট 7% কাছাকাছি এখন জিডিপি। ফলে এইসব জায়গায় এই রাজনৈতিক স্থিতিশীলতার একটা সুফল আসছে, এবং সেটাকেই লক্ষ্য রেখে হয়তো আংটাটের রিপোর্টটি এসছে এত সালের মধ্যে আমরা যেতে পারবো। যদি এর মধ্যে রাজনৈতিক পরিস্থিতি আবার খারাপ হয়, আমাদের আগামী 2018 সাল বা 19 সালের নির্বাচন, যেটি আমরা এখন পর্যন্ত বলছি 19 সালে নির্বাচন হবে, সেক্ষেত্রে আরো 2 বছর সামনে রয়ে গেছে। এই 2 বছরের মধ্যে যদি রাজনৈতিক পরিস্থিতির অবনতি হয় তাহলে কিন্তু এই লক্ষ্য অর্জনে যদিটা কি আংটাট আসলে বলছে ডক্টর মুয়াজ্জেম, রাজনৈতিক স্থিতিশীলতার প্রসঙ্গটিকে এই প্রতিবেদনে এসেছে?
হ্যাঁ, এটিও আসলে কিছুটা আলোকপাত হয়েছে। আমি আসলে আপনাদের আলোচনা শুনছিলাম, তো এখানে আমার একটি বক্তব্য হচ্ছে এই যে দুটো বিষয় রয়েছে। একটি হলো উন্নয়নের ক্ষেত্রে ডেফিসিট বা ডেভেলপমেন্ট ডেফিসিট, আর একটি হলো সুশাসন বা গভর্নেন্সের ক্ষেত্রে ডেফিসিট। এই সরকার যখন ক্ষমতা নিয়েছিল 2009 সালের দিকে, তখন দেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে এত বেশি ঘাটতি ছিল যে ইনস্টিটিউশনাল ডেফিসিট বা গভর্নেন্সের ডেফিসিটের পরেও একটা বড় রকমের অর্থনৈতিক বা বিভিন্ন কর্মকাণ্ড গত 7-8 বছর নেবার ফলে একটা উল্লেখযোগ্য পরিমাণ আসলে অর্থনৈতিক অগ্রগতি সম্ভব হয়েছে। কিন্তু এই ডেফিসিটটি কিন্তু ধীরে ধীরে কমে আসার কথা, বা এই চাহিদাটি কিন্তু পরিবর্তিত হওয়ার কথা। ফলে আগামীতে আসলে গভর্নেন্সের ডেফিসিটটি কতটুকু জোরালো হবে অর্থনৈতিক উন্নয়নের সাপেক্ষে, সেটি কিন্তু মনে রাখার বিষয় রয়েছে। এটি কিন্তু অন্যান্য দেশগুলোতে দেখা গেছে যে সমস্ত দেশগুলোর ভিতরে পারস্পরিকভাবে বিভিন্ন গোষ্ঠীর ভিতরে দ্বন্দ্ব রয়েছে, উন্নয়নশীল দেশ বা এলডিসি ভিতরে তাদের প্রবৃত্তি অনেক ক্ষেত্রে স্রোততর হয়ে গেছে। এবং এক্ষেত্রে ইথিওপিয়ার উদাহরণ দেওয়া হয়ে থাকে যে এই দেশটি ভালোই করছিল, কিন্তু হঠাৎ করে গোষ্ঠী বা দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক দ্বন্দ্বের কারণে তার উন্নয়নের গতিপথ স্রোত হয়ে গেছে। সুতরাং আমাদের এখানেও আসলে এক ধরনের সমঝোতামূলক বা একটা কনসেনসাস বিল্ডিং এর প্রয়োজন রয়েছে রাজনৈতিক ক্ষেত্রে। অনেক ধন্যবাদ। আমি ডক্টর মোয়াজ্জেমকে একটা প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ সরকারের একটি সেট গোল আছে, সেটি হচ্ছে 2021 সাল যখন বাংলাদেশের 50 বছর পূর্তি হয়, আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি, সেই সময় একটা বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরিত করা। কিন্তু আপনাদের টার্মটি দেখতে পাচ্ছি উন্নয়নশীল দেশ, আপনাদের টার্মটা হচ্ছে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ, আর সরকারের টার্মটি হচ্ছে নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ। এই দুটির মধ্যে কোনো আছে কিনা? বিরতির পর উত্তর নিচ্ছি।